পাবে না কেন, সেটা আমার প্রশ্ন। তার উপরে এদের এই জুলুম অত্যাচার এখন আবার অবরোধ দিয়েছে। আপনাদের মনে আছে এর আগে অবরোধ দিয়েছিল? অবরোধ দিয়ে খালেদা জিয়া তার অফিসে বসে থাকতো, সাথে তাদের প্রায় ৬০-৬২ জন নেতা নিয়ে তারাই কিন্তু অবরুদ্ধ হয়েছিল শেষ পর্যন্ত। মানুষ কিন্তু সেই অবরোধ আর মানে নাই। আজকে আপনারা দেখেন প্যালেস্টাইনে আজ সেখানে কি হচ্ছে? হাসপাতালে বোমা মেরেছে, ব্যাপটিস্ট হাসপাতাল, যেখানে মা ভেবেছে আমার বাচ্চাকে নিয়ে ওখানে থাকলে বোধহয় নিরাপদ থাকবো, অথচ ইসরায়েলটা তা সেখানেই বোম্বিং করেছে। আর এখানে আমাদের দেশে আমরা কি দেখলাম? এই বিএনপি জামাত পুলিশ হাসপাতাল, সেই পুলিশ হাসপাতালে যে তারা সেখানে আগুন দেয়, অ্যাম্বুলেন্স পোড়ায়, ভাঙচুর করে, সেখানে যে হাসপাতালে তারা আক্রমণ করে। এরা কোথা থেকে কি শিক্ষা পাচ্ছে? সেটাই তো আমাদের প্রশ্ন। আমরা যখন সারা বিশ্বে কোথাও কোনো কিছু নির্যাতন হলে আমরা পাশে দাঁড়াই। এই প্যালেস্টাইনি শিশু, নারী, তাদের জন্য আমরা ঔষধ, খাবার, বাচ্চাদের জিনিসপত্র, নারীদের জিনিসপত্র আমরা পাঠিয়েছি, কিন্তু সেগুলি ঢুকতে দিচ্ছে না। আমরা ইজিপ্টে রাখার জায়গায় সেখানে রেখেছি, ধীরে ধীরে যাবে। আমরা যখন এইভাবে শুধু বাংলাদেশে না, সাধারণ সেই আমাদের ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াই, এদের মুখে কিন্তু তখন এই ব্যাপারে কোনো একটা কথা নাই। শুনেছেন কেউ এই যে ফিলিস্তিনি জনগণের উপর যে অত্যাচার, গুলি, বোমা, শিশু হত্যা, নারী হত্যা, সেই রক্তাক্ত শিশু, তারা কি একটা প্রতিবাদ করেছে? করে নাই। তাহলে কাদের দাবিদারি করে, কাদের পদলেহন করে লাফালাফি করে, সেটাই প্রশ্ন। এটা বললে চলবে না যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, অনেক দেশ বাংলাদেশের বিরুদ্ধে ছিল, কিন্তু বাংলাদেশের জনগণই সমস্ত ক্ষমতা রাখে। এই বাংলাদেশের জনগণই কিন্তু এই দেশ স্বাধীন করে অস্ত্র হাতে তুলে নিয়ে। তো আজকে এখানে যারা ওই স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, আমাদের স্বাধীনতার আদর্শ বিরোধী, যখন বাংলাদেশটা উন্নত হয়েছে, সারা বিশ্বে উন্নয়নের মডেল হিসেবে স্বীকৃতি পাচ্ছে, মর্যাদা পাচ্ছে, যখন আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, উৎপাদন বেড়েছে, মানুষের জীবনে একটু স্বস্তির সময় এসেছে, তখনই তারা অস্বস্তিতে ভোগে। অর্থাৎ মানুষ ভালো থাকলে ওদের মনে জ্বালা হয়, ওই বিএনপি জামাত এদের যন্ত্রণা হয়। মানুষ শান্তিতে স্বস্তিতে থাকলে ওদের সেটা পছন্দ হয় না। ওরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, যে কারণে এরা এই জ্বালাও পোড়াও অগ্নি সন্ত্রাস করে বেড়াচ্ছে। তাদের হাত থেকে নারী শিশু রেহাই পায় না, পুলিশ রেহাই পায় না, হাসপাতাল রেহাই পায় না, অ্যাম্বুলেন্স রেহাই পায় না, রোগী নিয়ে অ্যাম্বুলেন্স যাচ্ছে, সেখানে হামলা করে। কত বড় জঘন্য চরিত্র এরা। তার উপরে ওদের যুব দলের এক নেতা আবার বুকে প্রেস লিখে যে আগুন দিচ্ছে, মানুষকে বোকা বানাবার চেষ্টা। কাজে ওদের ওই ভাওতাবাজি, এই সন্ত্রাস, এগুলির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, এবং সর্বস্তরের মানুষকে নিয়ে, কারণ আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। আজকে আমরা 4 নেতাকে হারিয়েছি, জাতির পিতাকে হারিয়েছি, আমি তো আমার পরিবার সব হারিয়েছি, কিন্তু একটা কারণই তো আমাদের রাজনীতি, যে আদর্শ নিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। তারা ভেবেছিল 15 আগস্ট আর 3 নভেম্বর ঘটিয়ে সেখান থেকে বাংলাদেশকে আবার বিচ্যুত করবে। আজকে সেটা পারে নাই। আজকে বাংলাদেশ উঠে এসেছে সারা বিশ্বটা মর্যাদার আসন নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, সেটাকেই তারা ধ্বংস করতে চায়। সেই জন্যই আওয়ামী লীগের নেতা কর্মী যে যেখানে আছেন, আমাদের সমস্ত সহযোগী সংগঠন, সবাইকে যার যার এলাকা, সকলেই এমন ভাবে আপনাদের সংগঠিত হতে হবে যেন ওই অবরোধ আর অগ্নি সন্ত্রাস করার জন্য একটাও প্রাণ না পায়। আর যদি কোনোটা ধরা পড়ে হাতে নাতে যে আগুন দিচ্ছে,
ওই যে ধরে শাসতে ওই আগুনেই তারে ফেলতে হবে, আর হাত পোড়াতে হবে। ওই হাত, যে হাত দিয়ে আগুন দেবে ওই হাতই পোড়াতে হবে, তাহলেই তারা সিধা হবে, তা নাহলে এরা সিধা হবে না। যে যেমন তেমন করতে হয়, যেমন কুকুর তেমন মুগুর দিতে হয়, তখন ওদের শিক্ষা হবে। আর সেই সাথে আমি বলবো, আজকে ভাতের অধিকার নিশ্চিত করেছি, বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ। এই উন্নয়নশীল দেশ হিসেবে যেন বাংলাদেশ এগিয়ে যেতে পারে, আমাদের যে নেতাদের আমরা হারিয়েছি তাদের কাছে আমাদের এটাই ওয়াদা যে আপনাদের জীবন নিয়ে গেছে সত্যি, কিন্তু যে বাংলাদেশ আজকে জাতির পিতা রেখে গেছেন, আজকে জাতীয় চার নেতা, আমরা এটুকুই বলবো যে এই আদর্শ নিয়েই বাংলাদেশ গড়ে উঠবে। ওই সমস্ত দুষ্কৃতিকারী কয়েকজনের লাফালাফিতে এই দেশে কখনো নির্বাচনে বানচাল করতে পারবে না, এই দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। আমার অনুরোধ থাকবে, সামনে নির্বাচন, এই নির্বাচনে নানাভাবে গোলমাল করার চেষ্টা করবে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং মানুষের ভোটের অধিকার যা অনেক সংগ্রামের মধ্য দিয়ে আমরা আদায় করেছি, সেই অধিকার যাতে নিশ্চিত থাকে, মানুষ যেন তার ভোট শান্তিপূর্ণভাবে দিতে পারে, সেই পরিবেশ রাখতে হবে। কাজে যে সিদ্ধান্ত দেব সেই সিদ্ধান্ত মানতে হবে। আর এখন এই অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রত্যেক প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রত্যেক এলাকায়, শুধু ওই ঢাকা শহর বলে না, যেখানে যেখানে তারা এই ধরনের অগ্নি সন্ত্রাস করবে সেই এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে, মাঝে আমাদের খুঁজে বের করতে হবে, ওগুলিকে ধরিয়ে দিতে হবে। আর মানুষের যানবাহন যেন ক্ষতি করতে না পারে তাদেরকে সুরক্ষা দিতে হবে, এটাই আওয়ামী লীগের দায়িত্ব। কারণ আমাদের আর কিছু নাই, আমাদের কোনো মুরব্বী নাই, আমাদের আছে বাংলাদেশের জনগণ, সেই জনগণ নিয়েই আমাদের চলতে হবে। শুধু তাই না, আমাদের অনেক হাজার হাজার নেতা কর্মী যারা এই সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে, নির্যাতিত হয়েছে, এখনো আগুনে পড়ে যে মানুষগুলি কষ্ট পাচ্ছে, তাদের কথা স্মরণে রেখে শপথ নিয়ে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে, যাতে করে এই দেশের অগ্রযাত্রা আর কেউ ব্যাহত করতে না পারে। সেটাই আপনাদেরকে আজকে মনে রাখতে হবে যে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজকে দেশের মানুষের আমরা উন্নতি করতে পেরেছি, এই উন্নতিটা আমাদের ধরে রাখা দরকার। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে পারেন শেখ হাসিনা। আপনাদের জানিয়ে রাখি, 48 ঘন্টার মধ্যে ভারত ছেড়ে যেতে পারেন শেখ হাসিনা, তিনি ছাড়তে পারেন ভারত, তিনি ভারতে রয়েছেন এই মুহূর্তে। কারাগার সব থেকে সুরক্ষিত জায়গা, আর সেই কারাগারে ঢুকে নির্মমভাবে হত্যাকাণ্ড চালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে 48 সাল থেকে মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের আন্দোলনের যে সূচনা করেছিলেন, তারই পথ বেয়ে জাতির পিতার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। তার নির্দেশে যারা সেই সময় মুক্তিযুদ্ধ পরিচালনা করেন, কারণ স্বাধীনতা অর্জন হঠাৎ করে হয় না, দীর্ঘ 24 বছর 23 বছর সংগ্রাম এবং 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই কিন্তু আমাদের বিজয় অর্জন, কিন্তু তার জন্য অনেক সংগ্রাম, অনেক রক্তত্যাগ আমাদের করতে হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যখন গণহত্যা শুরু করে, ঠিক তখন স্বাধীনতা ঘোষণা দিয়ে সেই 7ই মার্চের ভাষণে যেটা বলেছিলেন যে যার যা কিছু আছে তাই দিয়ে শত্রু মোকাবেলা করতে হবে, এবং 7ই মার্চের ভাষণে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম যে ঘোষণা দিয়েছিলেন, এবং সেই নির্দেশনা মেনেই এদেশের মানুষ অস্ত্র তুলে নেয়। 25শে মার্চ গণহত্যা চালাবার সাথে সাথেই জাতির পিতা সেই স্বাধীনতার বার্তা পৌঁছে যায় সমগ্র বাংলাদেশে, এবং এই জাতীয় চার নেতা সহ আওয়ামী লীগের সকল নেতাদেরকে তিনি নির্দেশ দিয়েছিলেন
বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে এবং যুদ্ধ পরিচালনা করতে, এবং সেই যুদ্ধ পরিচালনা করেই আমরা বিজয় পেয়েছিলাম। আমাদের দুর্ভাগ্য যে 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে, আর এই হত্যার পরেই কারাগারে 3রা নভেম্বর জাতীয় 4 নেতাকে হত্যা করে। এই হত্যার পিছনে যেমন খুনি মোস্তাক চক্রান্তকারী, আর খুনি মোস্তাকের মূল শক্তি ছিল জিয়াউর রহমান, যে সেনাবাহিনীতে উপসেনা প্রধান হিসেবে যাকে নিয়ে আসা হয়েছিল, রাখা হয়েছিল, সেই ছিল এই ষড়যন্ত্রের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পৃক্ত। এবং 15ই আগস্টের পরে মোস্তাক কিন্তু বেশি দিন আর টিকতে পারেনি, এরপর জিয়াই ক্ষমতায় চলে আসে। কিন্তু তার আগেই এই মোস্তাক আর জিয়া চক্রান্ত করেই যেমন জাতির পিতাকে হত্যা করেছে, 15ই আগস্ট শুধু রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই হত্যা করেনি, একই সাথে আপনারা জানেন আমার মা, আমার ভাই কামাল জামাল রাসেল, কামাল জামালের নবপরিণীত বৈধ সুলতানা, পারভিন জামাল রোজি, শেখ ফজল হক মনি, আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, শেখ মনির অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি, আব্দুর রব সানিয়াবাদ সাহেব, তার মেয়ে বেবি আরিফ, তার ছেলে নাতি সুকান্ত সহ ব্রিগেডিয়ার জামিল উদ্দিন ছুটে গিয়েছিলেন, আমার বাবা মিলিটারি সেক্রেটারি, তাকেও ঘাতকরা হত্যা করে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে। আব্দুর রব সানিয়াবাদ সাহেবের ভাগ্নে, সেও মুক্তিযোদ্ধাই ছিল, সাংবাদিক শহীদ সানিয়াবাদ, তাকে হত্যা করে। ভাগ্নে রেন্টু, তাকে হত্যা করে। এই হত্যাকাণ্ডের সঙ্গে মোস্তাকের সব থেকে বেশি নির্ভরযোগ্য লোক ছিল জিয়াউর রহমান। একটা সেনা অভ্যুত্থান হয়েছিল 15ই আগস্টের হত্যাকাণ্ডের পরে, সেই সময় জিয়াউর রহমানের পরিকল্পনায়, এবং মোস্তাক তখন নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছে, তো এরা মিলেই জেলখানার এই হত্যাকাণ্ডটা চালিয়েছিল। জেল গেটে সাধারণত কেউ ঢুকতে পারে না, কিন্তু রাষ্ট্রপতি যখন হুকুম দেয় তখন তারা গেট খুলতে বাধ্য হয়েছিল, এবং আসলে তারা বলেছিল আলোচনা করবে। এই আলোচনার কথা বলেই কিন্তু তারা ঢোকে। এই হত্যাকাণ্ডের পরেই কিন্তু মোস্তাক কিন্তু আর থাকতে পারেনি, এরপরে কিন্তু জিয়াই চলে আসে ক্ষমতায়, এবং জিয়া ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর হাজার হাজার অফিসার, সৈনিক এবং মুক্তিযোদ্ধা, বিশেষ করে যারা, তাদেরকে নির্মমভাবে হত্যা করে। বিমান বাহিনীর 500-র উপর অফিসার এবং বিমান বাহিনীর কর্মকর্তাকে হত্যা করে। সেই পরিবারগুলি অনেকে তো লাশও খুঁজে পায়নি, জানতেও পায়নি কি অপরাধ ছিল তাদের। বিচারের নামে প্রহসন, হয়তো বিচার হচ্ছে শুনলো, কিন্তু রায়ের আগেই ফাঁসি। একই দিনে 10 জন করে ফাঁসিও দেওয়া হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। এই হত্যাযজ্ঞ চালানো, এটাই ছিল তাদের কাজ। এই জাতীয় 4 নেতা যারা জাতির পিতার নেতৃত্বে যুদ্ধ পরিচালনা করেন, এপ্রিল মাসের 10 তারিখে আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তখন প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদ, এই সকল সদস্যরা মিলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করে। 17 এপ্রিল মুজিবনগরে শপথ নেয়, এবং জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, উপরাষ্ট্রপতি তাজউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী এবং মনসুর আলী কামরুজ্জামান সহ তারা মন্ত্রিপরিষদ গঠন করেন, এবং সেখানেই স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়, এবং সেই ঘোষণাপত্রের উপরই আমাদের যুদ্ধ পরিচালনা করা হয়। এবং আমরা সেই যুদ্ধে আমাদের মিত্র শক্তি ভারত সহ বিভিন্ন দেশ আমাদের সহযোগিতা করে, আমরা বিজয় অর্জন করি। পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। কাজে যারা জাতির পিতার নেতৃত্বে এই যুদ্ধ পরিচালনা করেছিলেন,
বা প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভায় ছিলেন, বেছে বেছে তাদেরকেই কিন্তু হত্যা করা হয়েছিল। প্রথমে রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে, আর তারপরে তার এই 4 জাতীয় নেতাকে। এরপরে তো হত্যাযজ্ঞ, গ্রেপ্তার এগুলি চলতেই থাকে। অর্থাৎ বাংলাদেশে যে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতিটা শুরু, যার ফলে এদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা শুরু হয়। আমাদের যে মুক্তিযুদ্ধ, মূল লক্ষ্য, চেতনা, যে আদর্শ, একে একে তা ধ্বংস করা হয়। জয় বাংলা স্লোগান নিষিদ্ধ, 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা কথায় বলে, সে যদি সত্যিকার প্রকৃত মুক্তিযোদ্ধা হতো তাহলে জয় বাংলা স্লোগান তার আমলে নিষিদ্ধ হয় কেন? যে 7ই মার্চের ভাষণ এই বাঙালিকে উদ্বুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধে প্রস্তুতি নেবার জন্য, গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেবার জন্য, যে ভাষণ আজকে সারা বিশ্বে আন্তর্জাতিক প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে, ইউনেস্কো কর্তৃক জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে, ওই ভাষণও নিষিদ্ধ করে দিয়েছিল। কাজে এরা যে স্বাধীনতার সম্পূর্ণ চেতনাটাকেই নষ্ট করতে চেয়েছিল। লাখো শহীদের আত্মত্যাগকে এরা অস্বীকার করতে চেয়েছিল। এমনকি জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশের নামটাও পরিবর্তন করেছিল, কিন্তু দেশের মানুষ সেটা মেনে নেয়নি। কিন্তু রেডিও বা টেলিভিশন বা সবকিছু নাম কিন্তু পরিবর্তন করে সেই পাকিস্তানি কায়দায় নাম রাখা হয়েছিল, যা আমরা আওয়ামী লীগ সরকার এসে সেগুলি আবার নতুন বা সংশোধন করে, যেটা স্বাধীনতার পর করা হয়েছিল, আবার সেইভাবে করি। কাজে এই কথা মনে রাখতে হবে যে আজকে যে বিএনপি, অগ্নি সন্ত্রাস, তাদের যে বিভৎস চেহারা, তারা যে পিটিয়ে পিটিয়ে পুলিশ হত্যা করে, একটা নিরীহ পুলিশ চাকরি করে, তার কি অপরাধ ছিল যে তাকে ওইভাবে অমানবিক ভাবে হত্যা করলো? এটা শুধু একবারই না, 2013 সালে একই ঘটনা তারা ঘটিয়েছে, 2014-তে নির্বাচন বানচাল করবার জন্য সেই একই ঘটনা ঘটিয়েছে, 2015-তে ঘটিয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করা, আগুনে পোড়ানো, তাছাড়া গাড়ি ঘোড়া, স্কুল, অফিস, আদালত, রেল, কোথায় লঞ্চ, কি বাদ দিয়েছে তারা? সবই আগুন দিয়ে অগ্নি সন্ত্রাস করে, হাজার হাজার গাছ কেটে, রাস্তা কেটে একটা ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। বাংলাদেশের জনগণ যখন প্রতিরোধ করেছে তখনই তারা থেমেছে। আজকেও আমি বলবো যে এখন সময় এসে গেছে, এই অগ্নি সন্ত্রাসী কে যেখানেই থাকুক, যারাই এইভাবে আগুন দেবে, জনগণের উপর অত্যাচার করবে এবং গাড়ি, বাস, ট্রাক আগুন দেবে, সাথে সাথে তাদের প্রতিরোধ করতে হবে। এখানে শুধু কার উপর নির্ভর করলে হবে না, জনগণকেই এগিয়ে আসতে হবে। ঠিক 2013-তে যেরকম শুরু করেছিল, তখন যখন প্রতিরোধ শুরু হলো এবং নির্বাচন বানচাল করার যে চেষ্টা করা হয়েছিল, সেই 525টা স্কুল পুড়িয়ে দিয়েছিল যেখানে নির্বাচনী কেন্দ্র, তারপরেও নির্বাচন কিন্তু থামাতে পারে নাই। ওরা জানে যে ওরা নির্বাচন করলে কোনোদিন ক্ষমতা আসতে পারবে না, কারণ 2008-এর নির্বাচন, সেই নির্বাচনেই তো 300 সিটে পেয়েছিল, মাত্র 30টা সিট। আর এখন তো ওদের অপকর্মের জন্য মানুষ তো আরো ওদের প্রতি বিমুখ। আর নির্বাচন কাকে নিয়ে করবে? নির্বাচন করলে ওদের নেতাকে, কাকে প্রধানমন্ত্রী করবে, কাকে দিয়ে মন্ত্রিসভা করবে? বিএনপির চেয়ারপারসন, সে তো এতিমের অর্থ আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত, আর এখন তো অসুস্থ। তার বোন, ভাই, বোনের জামাই আমাদের কাছে এসেছে, আমার সাথে রেহানের সাথে দেখা করেছে, কান্নাকাটি করেছে। আমি তার সাজাটা স্থগিত করে তাকে বাসায় থাকার এবং তার ইচ্ছে মতো চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আপনি একবার ভেবে দেখেন তো, যে আমাকে বারবার হত্যা করার চেষ্টা করেছে, যে আমার বাবা মা ভাই সব হত্যা করেছে, ওই হত্যার সঙ্গে তো জিয়াউর রহমান যেমন দায়ী, এই পরিবারটাই তো দায়ী। এমনকি
ছেলে মারা গেছে, আমি গেলাম সহানুভূতি দেখাতে, আমাকে দরজা বন্ধ করে দিল, আমাকে ঢুকতে দিল না। তারপরেও তো অন্তত ঠিক আছে, তার পরিবার সে কান্নাকাটি করে, আমি দিলাম। কিন্তু যে ছেলে একটা কুলাঙ্গার পয়দা করে ছুঁয়ে গেছে জিয়াউর রহমান, বাংলাদেশে অস্ত্র চোরা কারবারির একটা স্বর্গরাজ্যে গড়ে তুলেছিল, হাতে নাতে ধরা, এবং যে পুলিশ ধরেছে তাকে আবার শাস্তি দিয়েছে। কিন্তু সেই মামলায় কিন্তু সাজাপ্রাপ্ত, মানি লন্ডারিং এর মামলায় সাজাপ্রাপ্ত। এবং এই মানি লন্ডারিং এর তথ্য কিন্তু এটা কিন্তু বিদেশি গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া, আর এবং আমেরিকা থেকে FBI, ওদের যে গোয়েন্দা সংস্থা, তারা এসে কিন্তু তারেকের বিরুদ্ধে সাক্ষী দিয়ে যায়। সেই সাক্ষীতে কিন্তু তার সাজা হয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা, এটা তো প্রত্যক্ষভাবে যে জড়িত, এতে তো কোনো সন্দেহ নেই। কারণ তার আগে তো খালেদা জিয়া বক্তৃতাই দিয়েছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও হতে পারবে না। এই ভবিষ্যৎবাণীটা কিভাবে করেছিল সে? আওয়ামী লীগ 100 বছরও ক্ষমতায় যেতে পারবে না, এই ছিল খালেদা জিয়ার ভবিষ্যৎবাণী। সেটা বাণীটা কিভাবে দিল? ওই গ্রেনেড হামলা করে সবাইকে শেষ করে দিতে চেয়েছিল, কোটালীপাড়ায় বোমা পুঁতে মারতে চেয়েছিল বারবার। এরা তো খুন করা ছাড়া আর কিছুই বোঝে না, আর কিছুই জানে না। তো তারেক যে এখন শুধু তাই না, 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার আসলে সেখানে মুচলেখা দেয় যে আর কোনদিন রাজনীতি করবে না, এই মুচলেখা দিয়ে চলে যায়। এবং সেখানে যে এখন শোনা যায় যে জুয়া খেলে বলে কোটি কোটি টাকা কামাই করে, কোটি কোটি পাউন্ড কামাই করে। এটাই নাকি, এই জুয়া খেলাই নাকি তার সব থেকে মানে ইনকাম, সোর্স অফ ইনকাম। ওখানে বসে আমরা তো ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, আর ওখান থেকে বসেই নির্দেশ দেয়, পড়াও, চালাও, মানুষ খুন করো, এইগুলি তাদের কথা। এবং এইভাবেই একটা সাজাপ্রাপ্ত আসামি, কাজে বিএনপি জানে যে তাদের ওই সাজাপ্রাপ্ত আসামিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে। কেন? বিএনপিতে আর কোনো নেতা ছিল না, হয়তো যারা অন্তত লেখাপড়ায় সব দিক দিয়ে একটু ভালো, সেটা করতে পারে নাই। ওই সাজাপ্রাপ্ত আসামি, যে কারণে তারা ইলেকশন চায় না, ইলেকশন বন্ধ করে দিয়ে একটা অস্বাভাবিক পরিস্থিতি করতে চায়। আর কোনো কোনো মহল থেকে তারা যথেষ্ট এটা উস্কানিও পায়। আজকে বাসে আগুন দিয়েছে, হেল্পার তার মধ্যে ঘুমিয়েছিল, সেই ঘুমন্ত মানুষটাকে পুড়িয়ে মেরেছে। আমাদের আওয়ামী লীগের মহিলা নেতা কর্মীর উপরে হামলা করেছে, আমরা তাদের সেই চেহারা 2001-এর পরেও দেখেছি। কিভাবে এই হত্যাকাণ্ড তারা চালানো? সালে গাইবান্ধা, রাজশাহী, বিভিন্ন জায়গায় পুলিশ সাধারণ একটা চাকরি করে, এক একটা পরিবার তাদের উপর নির্ভর। তারা তো মানুষকে সহযোগিতা করার জন্য, যে এবারে যেভাবে মেরেছে আপনারা দেখেছেন, মাথায় হেলমেটটা পর্যন্ত খুলে নিয়ে কপালো। এরা কি মানুষ? এদের মধ্যে কি কোনো মনুষ্যত্ব বোধ আছে? এদের বিরুদ্ধে এতটুকু কোনো, এরা কিসের রাজনীতি করে? যারা মানুষ পুড়িয়ে হত্যা করে তারা কি রাজনীতি করে? সেটা আমার প্রশ্ন। কার জন্য রাজনীতি? কার স্বার্থে রাজনীতি? আর এরা দেশের ক্ষমতায় যখন ছিল তখন আমাদের হাজার হাজার নেতা কর্মী হত্যা করেছে, নির্যাতন করেছে, জেলে পুড়েছে। আমরা তারপরেও জনগণের সমর্থন নিয়ে সরকার এসেছি। আমরা যা ওয়াদা দিই, আমরা ওয়াদা রাখি। আমরা দিয়েছিলাম দিন বদলের সনদ, 2021 সালের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে দেশকে গড়ে তুলব। খালেদা জিয়া বলেছে 100 বছরও ক্ষমতা আসতে পারবে না,
তারপরে ঠিকই তো আমরা ক্ষমতা এসেছি, এবং এক টানা এই তৃতীয় দফা, আর তার আগে 5 বছর যখনই এসেছি বাংলাদেশের উন্নয়নই হয়েছে, মানুষের উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষ, গ্রামের মানুষ, তাদের উন্নয়ন হয়েছে। যে বাংলাদেশ কোথায় ছিল? প্রত্যেকটা উৎপাদন, মাছ, মাংস, ডিম, মুরগি থেকে শুরু করে সবকিছুর উৎপাদন, তৈরি, তরকারি, সবজি এবং চাল সবই তো বেড়েছে। তাহলে কিসের অভাব হবে? অর্থাৎ এগুলি পিছনে কারা আছে? রেখে দেবে কিন্তু বাজারে আনবে না, না এনে দাম বাড়িয়ে সরকারের বিরুদ্ধে কথা বলবে। এটাই তারা করে যাচ্ছে। এই জন্য আমি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে বলবো, যে এই ধরনের কারা হোর্ডিং করে, কারা মালপত্র থাকা সত্ত্বেও বাজারে না এনে জনগণের পকেট কাটার চেষ্টা করে, এদেরকেও খুঁজে বের করতে হবে এবং তাদের মধ্যে ব্যবস্থা নিতে হবে। উৎপাদন এতটুকু কমেনি, সেটা আলু বলেন, পেঁয়াজ বলেন, চাল বলেন, ডাল বলেন, সবই কিন্তু আমরা উৎপাদন বাড়িয়েছি। আর যেগুলি আমাদের দেশে উৎপাদন হয় না, আজকে সারা বিশ্বব্যাপী ইউক্রেন যুদ্ধ, সারা বিশ্বব্যাপী যে অবস্থার সৃষ্টি, তার ফলে সব জায়গায় জিনিসের দাম বেড়ে গেছে। সেই অতিরিক্ত দাম দিয়েই কিন্তু আমরা কিনে নিয়ে আসছি, কিন্তু সেটা মানুষের কাছে পৌঁছাবে না কেন? সেটা আমার প্রশ্ন। তার উপরে এদের এই জুলুম, অত্যাচার এখন আবার অবরোধ দিয়েছে। আপনাদের মনে আছে এর আগে অবরোধ দিয়েছিল? অবরোধ দিয়ে খালেদা জিয়া তার অফিসে বসে থাকতো, সাথে তাদের প্রায় 60-62 জন নেতা নিয়ে তারাই কিন্তু অবরুদ্ধ হয়েছিল শেষ পর্যন্ত। মানুষ কিন্তু সেই অবরোধ আর মানে নাই। আজকে আপনারা দেখেন প্যালেস্টাইনে আজ সেখানে কি হচ্ছে? হাসপাতালে বোমা মেরেছে। ব্যাপটিস্ট হাসপাতাল, যেখানে মা ভেবেছে আমার বাচ্চাকে নিয়ে ওখানে থাকলে বোধহয় নিরাপদ থাকবো, অথচ ইসরায়েলটা তা সেখানেই বোম্বিং করেছে। আর এখানে আমাদের দেশে আমরা কি দেখলাম? এই বিএনপি জামাত পুলিশ হাসপাতাল, সেই পুলিশ হাসপাতালে যে তারা সেখানে আগুন দেয়, অ্যাম্বুলেন্স পোড়ায়, ভাঙচুর করে, সেখানে যে হাসপাতালে তারা আক্রমণ করে। এরা কোথা থেকে কি শিক্ষা পাচ্ছে? সেটাই তো আমাদের প্রশ্ন। আমরা যখন সারা বিশ্বে কোথাও কোনো কিছু নির্যাতন হলো আমরা পাশে দাঁড়াই। এই প্যালেস্টাইনি শিশু, নারী, তাদের জন্য আমরা ঔষধ, খাবার, বাচ্চাদের জিনিসপত্র, নারীদের জিনিসপত্র আমরা পাঠিয়েছি, কিন্তু সেগুলি ঢুকতে দিচ্ছে না। আমরা ইজিপ্টে রাখার জায়গা সেখানে রেখেছি, ধীরে ধীরে যাবে। আমরা যখন এইভাবে শুধু বাংলাদেশে না, সাধারণ সেই আমাদের ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াই, এদের মুখে কিন্তু তখন এই ব্যাপারে কোনো একটা কথা নাই। শুনেছেন কেউ? এই যে ফিলিস্তিনি জনগণের উপর যে অত্যাচার, গুলি, বোমা, শিশু হত্যা, নারী হত্যা, সেই রক্তাক্ত শিশু, তারা কি একটা প্রতিবাদ করেছে? করে নাই। তাহলে কাদের দাবিদারি করে, কাদের পদলেহন করে লাফালাফি করে? সেটাই প্রশ্ন। এটা বললে চলবে না যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, অনেক দেশ বাংলাদেশের বিরুদ্ধে ছিল, কিন্তু বাংলাদেশের জনগণই সমস্ত ক্ষমতা রাখে। এই বাংলাদেশের জনগণই কিন্তু এই দেশ স্বাধীন করে অস্ত্র হাতে তুলে নিয়ে। তা আজকে এখানে যারা ওই স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, আমাদের স্বাধীনতার আদর্শ বিরোধী, যখন বাংলাদেশটা উন্নত হয়েছে, সারা বিশ্বে উন্নয়নের মডেল হিসেবে স্বীকৃতি পাচ্ছে, মর্যাদা পাচ্ছে, যখন আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, উৎপাদন বেড়েছে, মানুষের জীবনে একটু স্বস্তির সময় এসেছে, তখনই তারা অস্বস্তিতে ভোগে। অর্থাৎ মানুষ ভালো থাকলে ওদের মনে জ্বালা হয়, ওই বিএনপি জামাত এদের যন্ত্রণা হয়। মানুষ শান্তিতে স্বস্তিতে থাকলে ওদের সেটা পছন্দ হয় না। ওরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, যে কারণে এরা এই জ্বালাও পোড়াও অগ্নি সন্ত্রাস করে বেড়াচ্ছে। তাদের হাত থেকে নারী শিশু রেহাই পায় না, পুলিশ রেহাই পায় না, হাসপাতালে
হাসপাতাল রেহাই পায় না, অ্যাম্বুলেন্স রেহাই পায় না, রোগী নিয়ে অ্যাম্বুলেন্স যাচ্ছে, তা সেখানে হামলা করে। কত বড় জঘন্য চলছে এরা। তার উপর আবার ওদের যুব দলের এক নেতা আবার বুকে প্রেস লিখে যে আগুন দিচ্ছে, মানুষকে বোকা বানাবার চেষ্টা। কাজে ওদের ওই ভাওতাবাজি, এই সন্ত্রাস, এগুলির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে এবং সর্বস্তরের মানুষকে নিয়ে, কারণ আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। আজকে আমরা 4 নেতাকে হারিয়েছি, জাতির পিতাকে হারিয়েছি, আমি তো আমার পরিবার সব হারিয়েছি, কিন্তু একটা কারণই তো আমাদের রাজনীতি, যে আদর্শ নিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। তারা ভেবেছিল 15 আগস্ট আর 3 নভেম্বর ঘটিয়ে সেখান থেকে বাংলাদেশকে আবার বিচ্যুত করবে। আজকে সেটা পারে নাই। আজকে বাংলাদেশ উঠে এসেছে সারা বিশ্বের মর্যাদার আসন নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, সেটাকেই তারা ধ্বংস করতে চায়। সেই জন্যই আওয়ামী লীগের নেতা কর্মী যে যেখানে আছে, আমাদের সমস্ত সহযোগী সংগঠন, সবাইকে যার যার এলাকা সকলেই এমন ভাবে আপনাদের সংগঠিত হতে হবে যেন ওই অবরোধ আর অগ্নি সন্ত্রাস করার জন্য একটাও প্রাণ না পায়। আর যদি কোনোটা ধরা পড়ে হাতে নাতে যে আগুন দিচ্ছে, ওইটা ধরে শাসনে ওই আগুনেই তারে ফেলতে হবে, আর হাত পড়াতে হবে। ওই হাত, যে হাত দিয়ে আগুন দেবে ওই হাতই পোড়াতে হবে, তাহলেই তারা সিধা হবে, তা নইলে এরা সিধা হবে না। কারণ যে যেমন তেমন করতে হয়, যেমন কুকুর তেমন মুগুর দিতে হয়, তখন ওদের শিক্ষা হবে। আর সেই সাথে আমি বলবো, আজকে ভাতের অধিকার নিশ্চিত করেছি। বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ, এই উন্নয়নশীল দেশ হিসেবে যেন বাংলাদেশ এগিয়ে যেতে পারে। আমাদের যে নেতাদের আমরা হারিয়েছি, তাদের কাছে আমাদের এটাই ওয়াদা যে আপনাদের জীবন নিয়ে গেছে সত্যি, কিন্তু যে বাংলাদেশ আজকে জাতির পিতা রেখে গেছেন, আজকে জাতীয় 4 নেতা, আমরা এটুকুই বলবো যে এই আদর্শ নিয়েই বাংলাদেশ গড়ে উঠবে। ওই সমস্ত দুষ্কৃতিকারী কয়েকজনের লাফালাফিতে এই দেশে কখনো নির্বাচনে বানচাল করতে পারবে না, এই দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আমার অনুরোধ থাকবে, সামনে নির্বাচন, এই নির্বাচনে নানাভাবে গোলমাল করার চেষ্টা করবে। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং মানুষের ভোটের অধিকার, যা অনেক সংগ্রামের মধ্য দিয়ে আমরা আদায় করেছি, সেই অধিকার যাতে নিশ্চিত থাকে, মানুষ যেন তার ভোট শান্তিপূর্ণভাবে দিতে পারে, সেই পরিবেশ রাখতে হবে। কাজে যে সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্ত মানতে হবে। আর এখন এই অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রত্যেক প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রত্যেক এলাকায়, শুধু এই ঢাকা শহর বলে না, যেখানে যেখানে তারা এই ধরনের অগ্নি সন্ত্রাস করবে, সেই এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করতে হবে, ওগুলিকে ধরিয়ে দিতে হবে। আর মানুষের যানবাহন যেন ক্ষতি করতে না পারে, তাদেরকে সুরক্ষা দিতে হবে। এটাই আওয়ামী লীগের দায়িত্ব। কারণ আমাদের আর কিছু নাই, আমাদের কোনো মুরব্বী নাই, আমাদের আছে বাংলাদেশের জনগণ। সেই জনগণ নিয়েই আমাদের চলতে হবে। শুধু তাই না, আমাদের অনেক হাজার হাজার নেতা কর্মী যারা এই সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে, নির্যাতিত হয়েছে, এখনো আগুনে পড়ে যে মানুষগুলি কষ্ট পাচ্ছে, তাদের কথা স্মরণে রেখে শপথ নিয়ে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে, যাতে করে এই দেশের অগ্রযাত্রা আর কেউ ব্যাহত করতে না পারে। সেটাই আপনাদেরকে আজকে মনে রাখতে হবে যে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজকে দেশের মানুষের আমরা উন্নতি করতে পেরেছি, এই উন্নতিটা আমাদের ধরে রাখা দরকার। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে পারেন শেখ হাসিনা। আপনাদের জানিয়ে রাখি, 48 ঘন্টার মধ্যে ভারত ছেড়ে যেতে পারেন শেখ হাসিনা। তিনি ছাড়তে পারেন ভারত, তিনি ভারতে রয়েছেন এই মুহূর্তে। কারাগার সব থেকে সুরক্ষিত জায়গা, আর সেই কারাগারে ঢুকে নির্মমভাবে হত্যাকাণ্ড চালায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে 48 সাল থেকে মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের আন্দোলনের যে সূচনা করেছিলেন, তারই পথ বেয়ে জাতির পিতার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। তার নির্দেশে যারা সেই সময় মুক্তিযুদ্ধ পরিচালনা করেন, কারণ স্বাধীনতা অর্জন হঠাৎ করে হয় না, দীর্ঘ 24 বছর 23 বছরের সংগ্রাম এবং 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই কিন্তু আমাদের বিজয় অর্জন। কিন্তু তার জন্য অনেক সংগ্রাম, অনেক রক্তত্যাগ আমাদের করতে হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যখন গণহত্যা শুরু করে, ঠিক তখনই স্বাধীনতা ঘোষণা দিয়ে সেই 7ই মার্চের ভাষণে যেটা বলেছিলেন যে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। এবং 7ই মার্চের ভাষণে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম যে ঘোষণা দিয়েছিলেন, এবং সেই নির্দেশনা মেনেই এদেশের মানুষ অস্ত্র তুলে নেয়। 25শে মার্চ গণহত্যা চালাবার সাথে সাথেই জাতির পিতা সেই স্বাধীনতার বার্তা পৌঁছে যায় সমগ্র বাংলাদেশে। এবং এই জাতীয় 4 নেতা সহ আওয়ামী লীগের সকল নেতাদেরকে তিনি নির্দেশ দিয়েছিলেন বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে এবং যুদ্ধ পরিচালনা করতে। এবং সেই যুদ্ধ পরিচালনা করেই আমরা বিজয় পেয়েছিলাম। আমাদের দুর্ভাগ্য যে 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে। আর এই হত্যার পরেই কারাগারে 3রা নভেম্বর জাতীয় 4 নেতাকে হত্যা করে। এই হত্যার পিছনে যেমন খুনি মোস্তাক চক্রান্তকারী, আর খুনি মোস্তাকের মূল শক্তি ছিল জিয়াউর রহমান, যে সেনাবাহিনীতে উপসেনা প্রধান হিসেবে যাকে নিয়ে আসা হয়েছিল, রাখা হয়েছিল, সেই ছিল এই ষড়যন্ত্রের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পৃক্ত। এবং 15ই আগস্টের পরে মোস্তাক কিন্তু বেশি দিন আর টিকতে পারেনি, এরপর জিয়াই ক্ষমতায় চলে আসে। কিন্তু তার আগেই এই মোস্তাক আর জিয়া চক্রান্ত করেই যেমন জাতির পিতাকে হত্যা করেছে, 15ই আগস্ট শুধু রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই হত্যা করেনি, একই সাথে আপনারা জানেন আমার মা, আমার ভাই কামাল জামাল রাসেল, কামাল জামালের নবপরিণীত বৈধ সুলতানা পারভিন জামাল রোজি, শেখ ফজল হক মনি, আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, শেখ মনির অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি, আব্দুর রাব সানিয়াবাদ সাহেব, তার মেয়ে বেবি আরিফ, তার ছেলে নাতি সুকান্ত সহ ব্রিগেডিয়ার জামিল উদ্দিন ছুটে গিয়েছিলেন, আমার বাবা মিলিটারি সেক্রেটারি, তাকেও ঘাতকরা হত্যা করে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে। আব্দুর রাব সানিয়াবাদ সাহেবের ভাগ্নে, সেও মুক্তিযোদ্ধাই ছিল, সাংবাদিক শহীদ সানিয়াবাদ, তাকে হত্যা করে। ভাগ্নে রেন্টু, তাকে হত্যা করে। এই হত্যাকাণ্ডের সঙ্গে মোস্তাকের সব থেকে বেশি নির্ভরযোগ্য লোক ছিল জিয়াউর রহমান। একটা সেনা অভ্যুত্থান হয়েছিল 15 আগস্টের হত্যাকাণ্ডের পরে। সেই সময় জিয়াউর রহমানের পরিকল্পনায় এবং মোস্তাক তখন নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছে, এরা মিলেই জেলখানার এই হত্যাকাণ্ডটা চালিয়েছিল। জেল গেটে সাধারণত কেউ ঢুকতে পারে না, কিন্তু রাষ্ট্রপতি যখন হুকুম দেয় তখন তারা গেট খুলতে বাধ্য হয়েছিল। এবং আসলে তারা বলেছিল আলোচনা করবে, এই আলোচনার কথা বলেই কিন্তু তারা ঢোকে। এই হত্যাকাণ্ডের পরেই কিন্তু মোস্তাক কিন্তু আর থাকতে পারেনি। এরপরে কিন্তু জিয়াই চলে আসে ক্ষমতায়, এবং জিয়া ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর হাজার হাজার অফিসার, সৈনিক এবং মুক্তিযোদ্ধা, বিশেষ করে যারা, তাদেরকে নির্মমভাবে হত্যা করে। বিমান বাহিনীর 500-র উপর অফিসার এবং বিমান বাহিনীর কর্মকর্তাকে হত্যা করে। সেই পরিবারগুলি অনেকে তো লাশও খুঁজে পায়নি, জানতেও পায়নি কি অপরাধ ছিল তাদের। বিচারের নামে প্রহসন, হয়তো বিচার হচ্ছে শুনলো, কিন্তু রায়ের আগেই ফাঁসি। একই দিনে 10 জন করে ফাঁসিও দেওয়া হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। এই হত্যাযজ্ঞ চালানো, এটাই ছিল তাদের কাজ।
এই জাতীয় চার নেতা যারা জাতির পিতার নেতৃত্বে যুদ্ধ পরিচালনা করেন, এপ্রিল মাসের 10 তারিখে আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তখন প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদ এই সকল সদস্যরা মিলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করে 17 এপ্রিল মুজিবনগরে শপথ নেয় এবং জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, উপরাষ্ট্রপতি তাজউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী এবং মনসুর আলী কামরুজ্জামান সহ তারা মন্ত্রিপরিষদ গঠন করেন এবং সেখানেই স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় এবং সেই ঘোষণাপত্রের উপরই আমাদের যুদ্ধ পরিচালনা করা হয় এবং আমরা সেই যুদ্ধে আমাদের মিত্র শক্তি ভারত সহ বিভিন্ন দেশ আমাদের সহযোগিতা করে, আমরা বিজয় অর্জন করি। পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। কাজে যারা জাতির পিতার নেতৃত্বে এই যুদ্ধ পরিচালনা করেছিলেন বা প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভায় ছিলেন, বেঁচে বেঁচে তাদেরকেই কিন্তু হত্যা করা হয়েছিল। প্রথমে রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে, আর তারপরে তার এই 4 জাতীয় নেতাকে। এরপরে তো হত্যাযজ্ঞ, গ্রেপ্তার এগুলি চলতেই থাকে। অর্থাৎ বাংলাদেশে যে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতিটা শুরু, যার ফলে এদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা শুরু হয়। আমাদের যে মুক্তিযুদ্ধ মূল লক্ষ্য, চেতনা, যে আদর্শ, একে একে তা ধ্বংস করা হয়। জয় বাংলা স্লোগান নিষিদ্ধ, 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা কথায় বলে, সে যদি সত্যিকার প্রকৃত মুক্তিযোদ্ধা হতো তাহলে জয় বাংলা স্লোগান তার আমলে নিষিদ্ধ হয় কেন? যে 7ই মার্চের ভাষণ এই বাঙালিকে উদ্বুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধে প্রস্তুতি নেবার জন্য, গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেবার জন্য, যে ভাষণ আজকে সারা বিশ্বে আন্তর্জাতিক প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে, ইউনেস্কো কর্তৃক জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে, ওই ভাষণও নিষিদ্ধ করে দিয়েছিল। কাজে এরা যে স্বাধীনতার সম্পূর্ণ চেতনাটাকে নষ্ট করতে চেয়েছিল, লাখো শহীদের আত্মত্যাগকে এরা অস্বীকার করতে চেয়েছিল। এমনকি জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশের নামটাও পরিবর্তন করেছিল, কিন্তু দেশের মানুষ সেটা মেনে নেয়নি। কিন্তু রেডিও বা টেলিভিশন বা সবকিছু নাম কিন্তু পরিবর্তন করে সেই পাকিস্তানি কায়দায় নাম রাখা হয়েছিল, যা আমরা আওয়ামী লীগ সরকার এসে সেগুলি আবার নতুন বা সংশোধন করে যেটা স্বাধীনতার পর করা হয়েছিল আমরা সেইভাবে করি। কাজে এই কথা মনে রাখতে হবে যে আজকে যে বিএনপি, অগ্নি সন্ত্রাস, তাদের যে বিভৎস চেহারা, তারা যে পিটিয়ে পিটিয়ে পুলিশ হত্যা করে, একটা নিরীহ পুলিশ চাকরি করে, তার কি অপরাধ ছিল যে তাকে ওইভাবে অমানবিক ভাবে হত্যা করলো? এটা শুধু একবারই না, 2013 সালে একই ঘটনা তারা ঘটিয়েছে, 2014-তে নির্বাচন বানচাল করবার জন্য সেই একই ঘটনা ঘটিয়েছে, 2015-তে ঘটিয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করা, আগুনে পোড়ানো, তাছাড়া গাড়ি ঘোড়া, স্কুল, অফিস, আদালত, রেল, কোথায় লঞ্চ, কি বাদ দিয়েছে তারা? সবই আগুন দিয়ে অগ্নি সন্ত্রাস করে হাজার হাজার গাছ কেটে, রাস্তা কেটে একটা ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। বাংলাদেশের জনগণ যখন প্রতিরোধ করেছে তখনই তারা থেমেছে। আজকেও আমি বলবো যে এখন সময় এসে গেছে, এই অগ্নি সন্ত্রাসী কে যেখানেই থাকুক, যারাই এইভাবে আগুন দেবে, জনগণের উপর অত্যাচার করবে এবং গাড়ি, বাস, ট্রাক আগুন দেবে, সাথে সাথে তাদের প্রতিরোধ করতে হবে। এখানে শুধু কার উপর নির্ভর করলে হবে না, জনগণকেই এগিয়ে আসতে হবে। ঠিক 2013-তে যেরকম শুরু করেছিল, তখন যখন প্রতিরোধ শুরু হলো,
এবং নির্বাচন বানচাল করার যে চেষ্টা করা হয়েছিল, সেই 525টা স্কুল পুড়িয়ে দিয়েছিল যেখানে নির্বাচনী কেন্দ্র, তারপরেও নির্বাচন কিন্তু থামাতে পারে নাই। ওরা জানে যে ওরা নির্বাচন করলে কোনোদিন ক্ষমতা আসতে পারবে না, কারণ 2008-এর নির্বাচন, সেই নির্বাচনেই তো 300 সিটে পেয়েছিল মাত্র 30টা সিট। আর এখন তো ওদের অপকর্মের জন্য মানুষ তো আরো ওদের প্রতি বিমুখ। আর নির্বাচন কাকে নিয়ে করবে? নির্বাচন করলে ওদের নেতাকে, কাকে প্রধানমন্ত্রী করবে, কাকে দিয়ে মন্ত্রিসভা করবে? বিএনপির চেয়ারপারসন, সে তো এতিমের অর্থ আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত, আর এখন তো অসুস্থ। তার বোনের জামাই আমাদের কাছে এসেছে, আমার সাথে রেহানের সাথে দেখা করেছে, কান্নাকাটি করেছে। আমি তার সাজাটা স্থগিত করে তাকে বাসায় থাকার এবং তার ইচ্ছে মতো চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আপনি একবার ভেবে দেখেন তো, যে আমাকে বারবার হত্যা করার চেষ্টা করেছে, যে আমার বাবা মা ভাই সব হত্যা করেছে, ওই হত্যার সঙ্গে তো জিয়াউর রহমান যেমন দায়ী, এই পরিবারটাই তো দায়ী। এমনকি ছেলে মারা গেছে, আমি গেলাম সহানুভূতি দেখাতে, আমাকে দরজা বন্ধ করে দিল, আমাকে ঢুকতে দিল না। তারপরেও তো অন্তত ঠিক আছে, তার পরিবার এসে কান্নাকাটি করে, আমি দিলাম। কিন্তু যে ছেলে একটা কুলাঙ্গার পয়দা করে ছুঁয়ে গেছে জিয়াউর রহমান, বাংলাদেশে অস্ত্র চোরা কারবারির একটা স্বর্গরাজ্যে গড়ে তুলেছিল, হাতে নাতে ধরা, এবং যে পুলিশ ধরেছে তাকে আবার শাস্তি দিয়েছে। কিন্তু সেই মামলায় কিন্তু সাজাপ্রাপ্ত, মানি লন্ডারিং এর মামলায় সাজাপ্রাপ্ত। এবং এই মানি লন্ডারিং এর তথ্য কিন্তু এটা কিন্তু বিদেশি গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া, আর এবং আমেরিকা থেকে FBI, ওদের যে গোয়েন্দা সংস্থা, তারা এসে কিন্তু তারেকের বিরুদ্ধে সাক্ষী দিয়ে যায়। সেই সাক্ষীতে কিন্তু তার সাজা হয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা, এটা তো প্রত্যক্ষভাবে যে জড়িত, এতে তো কোনো সন্দেহ নেই। কারণ তার আগে তো খালেদা জিয়া বক্তৃতাই দিয়েছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও হতে পারবে না। এই ভবিষ্যৎবাণীটা কিভাবে করেছিল সে? আওয়ামী লীগ 100 বছরও ক্ষমতায় যেতে পারবে না, এই ছিল খালেদা জিয়ার ভবিষ্যৎবাণী। সেটা বাণীটা কিভাবে দিল? ওই গ্রেনেড হামলা করে সবাইকে শেষ করে দিতে চেয়েছিল, কোটালীপাড়ায় বোমা পুঁতে মারতে চেয়েছিল বারবার। এরা তো খুন করা ছাড়া আর কিছুই বোঝে না, আর কিছুই জানে না। তো তারেক যে এখন শুধু তাই না, 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার আসলে সেখানে মুচলেখা দেয় যে আর কোনদিন রাজনীতি করবে না, এই মুচলেখা দিয়ে চলে যায়। এবং সেখানে যে এখন শোনা যায় যে জুয়া খেলে বলে কোটি কোটি টাকা কামাই করে, কোটি কোটি পাউন্ড কামাই করে। এইটাই নাকি, এই জুয়া খেলাই নাকি তার সব থেকে মানে ইনকাম, সোর্স অফ ইনকাম। ওখানে বসে আমরা তো ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, আর ওখান থেকে বসেই নির্দেশ দেয়, পড়াও, চালাও, মানুষ খুন করো, এইগুলি তাদের কথা। এবং এইভাবেই একটা সাজাপ্রাপ্ত আসামি, কাজে বিএনপি জানে যে তাদের ওই সাজাপ্রাপ্ত আসামিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে। কেন? বিএনপিতে আর কোনো নেতা ছিল না, হয়তো যারা অন্তত লেখাপড়ায় সব দিক দিয়ে একটু ভালো, সেটা করতে পারে নাই। ওই সাজাপ্রাপ্ত আসামি, যে কারণে তারা ইলেকশন চায় না, ইলেকশন বন্ধ করে দিয়ে একটা অস্বাভাবিক পরিস্থিতি করতে চায়। কোনো কোনো মহল থেকে তারা যথেষ্ট এটা উস্কানিও পায়। আজকে বাসে আগুন দিয়েছে, হেল্পার তার মধ্যে ঘুমিয়েছিল, সেই ঘুমন্ত মানুষটাকে পুড়িয়ে মেরেছে। আমাদের আওয়ামী লীগের মহিলা নেতা কর্মীর উপরে হামলা করেছে। আমরা তাদের সেই চেহারা 2001-এর পরেও দেখেছি, কিভাবে এই হত্যাকাণ্ড তারা চালানো। দু 2013 সালে গাইবান্ধা, রাজশাহী, বিভিন্ন জায়গায় পুলিশ সাধারণ একটা চাকরি করে, এক একটা পরিবার তাদের উপর নির্ভর। তারা তো মানুষকে
মানুষকে সহযোগিতা করার জন্য। যে এবারে যেভাবে মেরেছে আপনারা দেখেছেন, মাথার হেলমেটটা পর্যন্ত খুলে নিয়ে কোপালো। এরা কি মানুষ? এদের মধ্যে কি কোনো মনুষ্যত্ব বোধ আছে? এদের বিরুদ্ধে এতটুকু কোনো, এরা কিসের রাজনীতি করে? যারা মানুষ পুড়িয়ে হত্যা করে তারা কি রাজনীতি করে? সেটা আমার প্রশ্ন। কার জন্য রাজনীতি? কার স্বার্থে রাজনীতি? আর এরা দেশের ক্ষমতায় যখন ছিল তখন আমাদের হাজার হাজার নেতা কর্মী হত্যা করেছে, নির্যাতন করেছে, জেলে পুড়েছে। আমরা তারপরেও জনগণের সমর্থন নিয়ে সরকার এসেছি। আমরা যা ওয়াদা দিই আমরা ওয়াদা রাখি। আমরা দিয়েছিলাম দিন বদলের সনদ। 2021 সালের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে দেশকে গড়ে তুলব। খালেদা যে বলেছে 100 বছরও ক্ষমতা আসতে পারবে না, তারপরে ঠিকই তো আমরা ক্ষমতা এসেছি এবং এক টানা এই 3য় দফা আর তার আগে 5 বছর যখনই এসেছি বাংলাদেশের উন্নয়নই হয়েছে, মানুষের উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষ, গ্রামের মানুষ, তাদের উন্নয়ন হয়েছে। যে বাংলাদেশ কোথায় ছিল? প্রত্যেকটা উৎপাদন, মাছ, মাংস, ডিম, মুরগি থেকে শুরু করে সবকিছুর উৎপাদন, তরি তরকারি, সবজি এবং চাল সবই তো বেড়েছে। তাহলে কিসের অভাব হবে? অর্থাৎ এগুলির পিছনে কারা আছে? রেখে দেবে কিন্তু বাজারে আনবে না, না এনে দাম বাড়িয়ে সরকারের বিরুদ্ধে কথা বলবে। এটাই তারা করে যাচ্ছে। এই জন্য আমি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে বলবো, যেই ধরনের কারা হোর্ডিং করে, কারা মালপত্র থাকা সত্ত্বেও বাজারে না এনে জনগণের পকেট কাটার চেষ্টা করে, এদেরকেও খুঁজে বের করতে হবে এবং তাদের মধ্যে ব্যবস্থা নিতে হবে। উৎপাদন এতটুকু কমেনি, সেটা আলু বলেন, পেঁয়াজ বলেন, চাল বলেন, ডাল বলেন, সবই কিন্তু আমরা উৎপাদন বাড়িয়েছি। আর যেগুলি আমাদের দেশে উৎপাদন হয় না, আজকে সারা বিশ্বব্যাপী ইউক্রেন যুদ্ধ, সারা বিশ্বব্যাপী যে অবস্থার সৃষ্টি, তার ফলে সব জায়গায় জিনিসের দাম বেড়ে গেছে। সেই অতিরিক্ত দাম দিয়েই কিন্তু আমরা কিনে নিয়ে আসছি, কিন্তু সেটা মানুষের কাছে পৌঁছাবে না কেন? সেটাই আমার প্রশ্ন। তার উপরে এদের এই জুলুম অত্যাচার এখন আবার অবরোধ দিয়েছে। আপনাদের মনে আছে এর আগে অবরোধ দিয়েছিল? অবরোধ দিয়ে খালেদা জিয়া তার অফিসে বসে থাকতো, সাথে তাদের প্রায় 60-62 জন নেতা নিয়ে তারাই কিন্তু অবরুদ্ধ হয়েছিল শেষ পর্যন্ত। মানুষ কিন্তু সেই অবরোধ আর মানে নাই। আজকে আপনারা দেখেন প্যালেস্টাইনে আজ সেখানে কি হচ্ছে? হাসপাতালে বোমা মেরেছে। ব্যাপটিস্ট হাসপাতাল, যেখানে মা ভেবেছে আমার বাচ্চাকে নিয়ে ওখানে থাকলে বোধহয় নিরাপদ থাকবো, অথচ ইসরায়েলটা তা সেখানেই বম্বিং করেছে। আর এখানে আমাদের দেশে আমরা কি দেখলাম? এই বিএনপি জামাত পুলিশ হাসপাতাল, সেই পুলিশ হাসপাতালে যে তারা সেখানে আগুন দেয়, অ্যাম্বুলেন্স পোড়ায়, ভাঙচুর করে, সেখানে যে হাসপাতালে তারা আক্রমণ করে। এরা কোথা থেকে কি শিক্ষা পাচ্ছে? সেটাই তো আমাদের প্রশ্ন। আমরা যখন সারা বিশ্বে কোথাও কোনো কিছু নির্যাতন হলো আমরা পাশে দাঁড়াই। এই প্যালেস্টাইনি শিশু, নারী, তাদের জন্য আমরা ঔষধ, খাবার, বাচ্চাদের জিনিসপত্র, নারীদের জিনিসপত্র আমরা পাঠিয়েছি, কিন্তু সেগুলি ঢুকতে দিচ্ছে না। আমরা ইজিপ্টে রাখার জায়গায় সেখানে রেখেছি, ধীরে ধীরে যাবে। আমরা যখন এইভাবে শুধু বাংলাদেশেরা সাধারণ সেই আমাদের ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াই, এদের মুখে কিন্তু তখন এই ব্যাপারে কোনো একটা কথা নাই। শুনেছেন কেউ এই যে ফিলিস্তিনি জনগণের উপর যে অত্যাচার, গুলি, বোমা, শিশু হত্যা,
নারী হত্যা, সেই রক্তাক্ত শিশু, তারা কি একটা প্রতিবাদ করেছে? করে নাই। তাহলে কাদের দাবিদারি করে, কাদের পদলেহন করে লাফালাফি করে, সেটাই প্রশ্ন। এটা ভুললে চলবে না যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, অনেক দেশ বাংলাদেশের বিরুদ্ধে ছিল, কিন্তু বাংলাদেশের জনগণই সমস্ত ক্ষমতা রাখে। এই বাংলাদেশের জনগণই কিন্তু এই দেশ স্বাধীন করে অস্ত্র হাতে তুলে নিয়ে। তো আজকে এখানে যারা ওই স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, আমাদের স্বাধীনতার আদর্শ বিরোধী, যখন বাংলাদেশটা উন্নত হয়েছে, সারা বিশ্বে উন্নয়নের মডেল হিসেবে স্বীকৃতি পাচ্ছে, মর্যাদা পাচ্ছে, যখন আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, উৎপাদন বেড়েছে, মানুষের জীবনে একটু স্বস্তির সময় এসেছে, তখনই তারা অস্বস্তিতে ভোগে। অর্থাৎ মানুষ ভালো থাকলে ওদের মনে জ্বালা হয়, ওই বিএনপি জামাত এদের যন্ত্রণা হয়। মানুষ শান্তিতে স্বস্তিতে থাকলে ওদের সেটা পছন্দ হয় না। ওরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, যে কারণে এরা এই জ্বালাও পোড়াও অগ্নি সন্ত্রাস করে বেড়াচ্ছে। তাদের হাত থেকে নারী শিশু রেহাই পায় না, পুলিশ রেহাই পায় না, হাসপাতাল রেহাই পায় না, অ্যাম্বুলেন্স রেহাই পায় না, রোগী নিয়ে অ্যাম্বুলেন্স যাচ্ছে, সেখানে হামলা করে। কত বড় জঘন্য চলছে। তার উপর আবার ওদের যুবদলের এক নেতা আবার বুকে প্রেস লিখে যে আগুন দিচ্ছে, মানুষকে বোকা বানাবার চেষ্টা। কাজে ওদের ওই ভাওতাবাজি, এই সন্ত্রাস, এগুলির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, এবং সর্বস্তরের মানুষকে নিয়ে, কারণ আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। আজকে আমরা 4 নেতাকে হারিয়েছি, জাতির পিতাকে হারিয়েছি, আমি তো আমার পরিবার সব হারিয়েছি, কিন্তু একটা কারণই তো আমাদের রাজনীতি, যে আদর্শ নিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। তারা ভেবেছিল 15 আগস্ট আর 3 নভেম্বর ঘটিয়ে সেখান থেকে বাংলাদেশকে আবার বিচ্যুত করবে। আজকে সেটা পারে নাই। আজকে বাংলাদেশ উঠে এসেছে সারা বিশ্বটা মর্যাদার আসন নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, সেটাকেই তারা ধ্বংস করতে চায়। সেই জন্যই আওয়ামী লীগের নেতা কর্মী যে যেখানে আছে, আমাদের সমস্ত সহযোগী সংগঠন, সবাইকে যার যার এলাকা, সকলেই এমন ভাবে আপনাদের সংগঠিত হতে হবে যেন ওই অবরোধ আর অগ্নি সন্ত্রাস করার জন্য একটাও পার না পায়। আর যদি কোনোটা ধরা পড়ে হাতে নাতে যে আগুন দিচ্ছে, ওইটা ধরে শাসনে ওই আগুনেই দাঁড়িয়ে ফেলতে হবে, আর হাত পড়াই দিতে হবে। ওই হাত, যে হাত দিয়ে আগুন দেবে, ওই হাতই পোড়াতে হবে, তাহলেই তারা সিধা হবে, তা নাহলে এরা সিধা হবে না। কারণ যে যেমন তেমন করতে হয়, যেমন কুকুর তেমন মুকুট দিতে হয়, তখন ওদের শিক্ষা হবে। আর সেই সাথে আমি বলবো, আজকে ভাতের অধিকার নিশ্চিত করেছি। বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ। এই উন্নয়নশীল দেশ হিসেবে যেন বাংলাদেশ এগিয়ে যেতে পারে, আমাদের যে নেতাদের আমরা হারিয়েছি তাদের কাছে আমাদের এটাই ওয়াদা যে আপনাদের জীবন নিয়ে গেছে শক্তি, কিন্তু যে বাংলাদেশ আজকে জাতির পিতা রেখে গেছেন, আজকে জাতীয় 4 নেতা, আমরা এটুকুই বলবো যে এই আদর্শ নিয়েই বাংলাদেশ গড়ে উঠবে। ওই সমস্ত দুষ্কৃতিকারী কয়েকজনের লাফালাফিতে এই দেশে কখনো নির্বাচনে বানচাল করতে পারবে না, এই দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। আমার অনুরোধ থাকবে, সামনে নির্বাচন, এই নির্বাচনে নানাভাবে গোলমাল করার চেষ্টা করবে। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং মানুষের ভোটের অধিকার যা অনেক সংগ্রামের মধ্য দিয়ে আমরা আদায় করেছি, সেই অধিকার যাতে নিশ্চিত থাকে, মানুষ যেন তার ভোট শান্তিপূর্ণভাবে দিতে পারে, সেই পরিবেশ রাখতে হবে। কাজে যে সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্ত মানতে হবে। আর এখন এই অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রত্যেক প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রত্যেক এলাকায়, শুধু এই ঢাকা শহর বলে নয়, যেখানে যেখানে তারা এই ধরনের অগ্নি সন্ত্রাস করবে, সেই এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে, বা জামাতে খুঁজে বের করতে হবে, ওগুলিকে ধরিয়ে দিতে হবে। আর মানুষের যানবাহন যেন ক্ষতি করতে না পারে, তাদেরকে সুরক্ষা দিতে হবে। এটাই আওয়ামী লীগের দায়িত্ব। কারণ আমাদের আর কিছু নাই, আমাদের কোনো মুরব্বী নাই, আমাদের আছে বাংলাদেশের জনগণ। সেই জনগণ নিয়েই আমাদের চলতে হবে। শুধু তাই না,
আমাদের অনেক হাজার হাজার নেতা কর্মী যারা এই সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে, নির্যাতিত হয়েছে, এখনো আগুনে পড়ে যে মানুষগুলি কষ্ট পাচ্ছে, তাদের কথা স্মরণে রেখে শপথ নিয়ে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে, যাতে করে এই দেশের অগ্রযাত্রা আর কেউ ব্যাহত করতে না পারে। সেটাই আপনাদেরকে আজকে মনে রাখতে হবে যে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজকে দেশের মানুষের আমরা উন্নতি করতে পেরেছি, এই উন্নতিটা আমাদের ধরে রাখা দরকার। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে পারেন শেখ হাসিনা। আপনাদের জানিয়ে রাখি 48 ঘন্টার মধ্যে